হতাম না কী কারণে? জানি যে পুরো নির্বাচনটাই হয় এক ধরনের সরকারি ছত্রছায়ায়। যদি অনিয়ম হয়েই থাকে নির্বাচনের আগে, তাহলে এনএসসি কেন ফারুক আহমেদকে বাধা দেয়নি? এই জায়গাটায় মানে আইসিসির কথা যেটা আমরা বলি, যেমন ফিফার কথা বললে বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তাদের একই গাইডলাইন আইসিসি মেনটেন করে, বাট আইসিসি সময়ে সময়ে বেন্ড ডাউন করে। জনাব সাইদ, আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা যখন এনএসসিতে আপনাদের তদন্ত রিপোর্টটা জমা দিয়েছেন, তখন আপনাদের তরফ থেকেই বলা হয়েছিল যে আপনারা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে আসলে রিপোর্টটা জমা দেননি। কিন্তু পরবর্তীতে যখন এই রিপোর্টটা প্রকাশিত হলো, তখন দেখা গেল এখানে কম বেশি অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে। তো এই জিনিসটা আসলে আপনাদের নিজেদেরই স্টেটমেন্টের কন্ট্রাডিক্টরি হয়ে যায়। এই বিষয়টা যদি একটু প্রথম কথা হলো যে আমরা কাউকে দোষারোপ করার জন্য এই কমিটি করা হয়নি। যখন আমাদের কমিটি গঠন পূর্ব যে আলোচনা ছিল, সেখানে হলো আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং আর কি, যে নির্বাচন নিয়ে অনেক রকম কথা হয়েছে, অনেকগুলো অভিযোগ এনএসসিতে জমা পড়েছে। আমাদের প্রাথমিক কাজ ছিল যারা অভিযোগ করেছেন, কিসের ভিত্তিতে অভিযোগ করেছেন সেটা জানা। তাদের সেই ব্যাখ্যা নিয়েছি, যাদের মানে ধাপে ধাপে যাদের সঙ্গে কথা বলার দরকার হয়েছে, কেউ লিখিত দিয়েছেন, কেউ এসেছেন, কেউ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন, কেউ মনে করেছেন যে এই কমিটির কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কাউকে প্রেশারাইজ করা হয় নাই, কাউকে ইনফ্লুয়েন্স করা হয় নাই। আমরা ওখানে অ্যাকচুয়ালি আমরা নীরব শ্রোতা ছিলাম, যদি টু বি ভেরি প্রিসাইজ, এবং আমরা শুধু ফাইন্ডিংস দিয়েছি। আমাদের মানে যিনি চেয়ারম্যান বিচারপতি স্যার, যিনি উনি যেটা বলেছেন মিডিয়াতে, যে আমাদের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের দায়িত্বটাই ছিল যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে কথাগুলো হয়েছে, যে সমালোচনা হয়েছে, সেটার সত্যতা পক্ষ বিপক্ষ দুই পক্ষের কাছ থেকে শুনে আলামত দেখে জাস্ট ওই জিনিসগুলো প্লেস করা। সেখানে এর পরবর্তীতে যা যা ঘটেছে সে ধরনের প্রস্তাবনা দেওয়ার সুযোগও আমাদের ছিল না। আমাদের যে সুপারিশমালা ছিল, সেই সুপারিশমালাগুলো ছিল ভবিষ্যতে ক্রিকেটের নির্বাচন বা পরিচালনা কিভাবে হতে পারে সেই সংক্রান্ত। ক্রিকেটের বিসিবির নির্বাচন নিয়ে যদি আসি, এই এনএসসির যেই মেম্বাররা আসলে আমিনুল ইসলাম বুলবুলের পুরো বোর্ডটাকে অবৈধ বলে বাতিল করে দিল, এই এনএসসি মেম্বাররাই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে নির্বাচিত করে এনেছিল। তো এই বিপরীতমুখী সিদ্ধান্তটা আসলে এনএসসি মেম্বারদের কেন? এটা একটা ইউনিক একটা ব্যাপার। মানে আমি শুধু এই নির্বাচন না, আপনি যদি ক্রিকেট বোর্ড প্রথমবার 2001 সালে ক্রিকেট বোর্ডকে বাতিল করে অ্যাডহক কমিটি করা হয়েছিল। তারপর 2007 সালে 111-এর পর আরেকবার এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো প্রতিটাতেই এনএসসির গাইডেন্স, মানে তাদের নির্দেশনাই ছিল। এবার যেটা হয়েছে, আপনি যেটা বলছেন যে এনএসসি শুরু থেকে, আমি বলবো যে কন্ট্রাডিক্টরি, এটা নিয়ে অস্বীকার করার কারো কোনো সুযোগ নেই। আপনি যখন ফারুক আহমেদকে একটা বিশেষ পরিস্থিতিতে বোর্ড প্রেসিডেন্ট করা হলো, তারপর তাকে যেভাবে বাদ দেওয়া হলো, মানে এনএসসি কিন্তু তাকে ওই এনএসসির প্রতিনিধি হিসেবে তিনি এসেছিলেন, তাকে যেভাবে বাদ দেওয়া হলো সেটাও এক ধরনের কন্ট্রাডিকশন। আবার যেভাবে পরে আরেকজন প্রেসিডেন্টকে যেভাবে এনে যেভাবে প্লেস করা হলো, যদি আপনি গঠনতন্ত্র বলেন, যদি আপনি শিষ্টাচারও বলেন, মানে আমি বলবো যে মানে যে প্রসেসটা হওয়ার কথা কখনোই মেনটেন হয়নি। এবং আপনি যদি সরকারের হস্তক্ষেপের কথা বলেন, 2025 শুধু না, 2024, 1997 সাল বাদ দিলে, তখন আসলে দেশের পরিস্থিতিও ভিন্ন ছিল। তারপর থেকে দফায় দফায় সরকারি হস্তক্ষেপ হয়েছে। এটা আমি সাংবাদিক হিসেবে আমি প্রত্যক্ষদর্শী। আর এবার আপনি যে বারবার যেটা জানতে চাচ্ছেন, সেটা আমি আসলে দায়বদ্ধ যে আমি এই গোপনীয়তা আমি ফাঁস করবো না। আমাদের যা যা জানার ছিল আমরা জেনে ক্রীড়া পরিষদে জমা দিয়েছি, যারা আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন। বাট আমি এখানে ঢুকে আমি একদিন জানতাম একভাবে যে কি অনিয়ম হয়। এবার আসলে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, যেটা দেখেছি আমি। আগের কোনো নির্বাচন নিয়ে আমি অত বেশি এক্সাইটেড ছিলাম না। হতাম না কী কারণে? জানি যে পুরো নির্বাচনটাই হয় এক ধরনের সরকারি ছত্রছায়ায়, পৃষ্ঠপোষক ছাড়া হয় না। তো এবার যা দেখেছি আসলে একজন সাংবাদিক হিসেবে, একজন ক্রিকেট অনুরাগী হিসেবে খুবই দুঃখজনক। আমি নিশ্চিত যে জানি না যে জাতীয় ক্রীড়া পরিষদ পুরো বিষয়টা সামনে আনবেন কি না।
আমি নিশ্চিত যে পুরোটা জানলে এদেশের ক্রিকেট অনুরাগী যারা আছেন, সত্যিকারের ক্রিকেট অনুরাগী, তারা সবাই মনক্ষুণ্ণ হবেন, হতাশ হবেন, আশাবাদী হতে পারবেন কিনা আমি শিওর না। কি আছে এখানে যে ক্রিকেট অনুরাগীরা এখানে আশাহত হতে পারেন, এবং আপনার কি মনে হয় যে এই বিষয়টা তারা সামনে আনবেন? আমাদের দায়িত্ব যেটুকু ছিল আমরা সেটা করে দিয়েছি। এখন সে বিষয়গুলো সামনে আনার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকার বা যাদের কথা বলেন, আমাদের যদি দায়িত্ব দেওয়া হতো যে আপনারা প্রকাশ করেন, নিশ্চয়ই আমরা করতাম। সো আমাদের দায়িত্ব ছিল যে একটা পুরো বিষয়টা যাচাই করে দেখার যে অভিযোগগুলোর সত্যতা আছে কিনা ইত্যাদি ইত্যাদি। এর বেশি আমি কিছু বলার জন্য অনুমতি আমার নেই আসলে। আমি যদি একটু তদন্ততে ফিরে যেতে চাই, আপনারা যখন তদন্ত করছিলেন তখন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনারা ডেকেছিলেন, কিন্তু তিনি আসলে তদন্ত ওই বোর্ডটাকে ফেস করেননি। তিনি বলেছেন যে আপনাদের এই তদন্ত কমিটি এটাই অবৈধ। এই বিষয়টার আসলে তার এই কথার যৌক্তিকতা কতটুকু? এই ক্ষেত্রে আমাদের আমি বিতর্কে যেতে চাই না। উনি মনে করেছেন ওনার জায়গা থেকে এটা অবৈধ। উনি বলেছেন, আরেকটা কথা বলেছেন যে সাবজুডিস ইস্যু, সেটা আমাদের তদন্ত কার্যক্রম শুরুর আগেই যেহেতু আমাদের কমিটির প্রধান ছিলেন একজন বিচারপতি, সাবেক বিচারপতি, একজন আইনজ্ঞ ছিলেন, একজন ব্যারিস্টার ছিলেন। সো আমরা ওই ব্যাপারটা আমরা শুরু থেকেই সচেতন ছিলাম যে একটা সাবজুডিস ইস্যু যেহেতু আছে ওই জায়গাটা আমরা না যাই। আমরা কিন্তু এই জন্য আমরা বারবার বলছি আমরা কাউকে দায়ী করিনি। আপনাদের হাতে যদি কখনো তদন্ত রিপোর্ট আসে দেখবেন যে আমরা কাউকে দায়ী করিনি, নট অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো কিছুকে আমরা দায়ী করিনি। আমরা ফ্যাক্টস যেটা পক্ষ বিপক্ষ প্রত্যেকের মতামত উল্লেখ করেছি, এবং আমি বললাম তো সেই মতামতগুলোতে প্রেক্ষিতে যা সামনে এসছে সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো না। আমি বলবো যে এমন না যে এবারে এটা হয়েছে, ধারাবাহিকভাবে আমার কাছে মনে হয়েছে সাংবাদিক হিসেবে যে আমরা খারাপ ভালো থেকে মন্দ থেকে আরও মন্দতর জায়গায় যাচ্ছে কিনা। আমার মনে হয় যে আশাবাদী না হয়ে আমি বলবো আশার কথা বলতে চাই এটা যে আপনাকে এটা স্টপ করতে হবে, যেটা হচ্ছিল এতদিন, এটা বন্ধ করে সামনে এগোতে হবে। নইলে সামনে আরও হয়তো এই যে 2 বছরে যেরকম বারবার পরিবর্তন এলো, এই পরিবর্তন কারোর জন্যই কাম্য না, অন্তত ক্রিকেটের জন্য না। আমি শুধু ক্রিকেট বোর্ডের কথা বলছি যে এটা খুব ভালো কোনো লক্ষণ না। আপনি বললেন যে এই জিনিসটা স্টপ করতে হবে। এই জিনিসটা স্টপ কিভাবে করা যায়? আপনার এই দীর্ঘ সাংবাদিকতা। খুব সহজ একটা সহজ কথা যে আপনার যদি নিয়ত বলি আমার ইচ্ছা যদি থাকে ভালো করার, 1 মিনিটে সম্ভব। এটা কোনো রকেট সায়েন্স না। আর আমার যদি ইচ্ছেতে সমস্যা থাকে আমি এই জিনিসটাকে আরও জটিল করতে পারি, এবং এই ইচ্ছেটা অবশ্যই সরকারের পক্ষ থেকে আসতে হবে। আপনারা যখন তদন্ত করছিলেন তখন আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যেরকম ডেকেছিলেন, আপনারা আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকেছিলেন, কিন্তু তিনি আসলে আসেননি এবং তিনি লিখিত একটা জবাব দিয়েছিলেন। তিনি আসলে কেন আসেননি সেটা কি বলেছেন, বা ওই লিখিত জবাবে কি ছিল সেটাতে আপনারা কতটুকু স্যাটিসফাইড ছিলেন? নো কমেন্ট। আমরা যে কোনো উত্তর, যে কোনো ব্যাখ্যায় এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না। উই ওয়ার ভেরি হ্যাপি, উই থ্যাংক আমিনুল ইসলাম যে উনি একটা লিখিত জবাব দিয়েছেন। দ্যাটস ইট। ফারুক আহমেদ আপনাদের সাথে যে দেখা করেছিল, আপনারা যখন তদন্ত কমিটি আপনারা ফর্ম করেছিলেন তখন, তো ফারুক আহমেদকে বলা হয়েছে যে তিনি নমিনেশন জমা দিয়েছেন কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরে, এটা একটা অনিয়মের মধ্যে পড়ে। তো এই জিনিসটা আসলে আপনারা যে মানে এই জিনিসটা তিনি গণমাধ্যমেও ক্লিয়ার করেছিলেন যে কেন তিনি এই কাজটা করেছেন, কেন তার লেট হয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ারলি জানতে চাই। গণমাধ্যমে তো উনি বলেছেন, ব্যাখ্যা তো দিয়েছেন আমাদের সঙ্গে। আপনারা বলেছেন যেটা অনিয়ম, সেটাই ক্লিয়ারলি জানতে চাই। আমাদের সঙ্গে বসার আগে তিনি গণমাধ্যমে যে ব্যাখ্যা দিয়েছেন, পরেও একই ব্যাখ্যা দিয়েছেন। আপনি আমাকে আবার সেই তদন্তে ফিরে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে এই উত্তরটা আপনি এনএসসি কাছ থেকে, এই প্রশ্নটা এনএসসি কে করা ভালো। কিন্তু এনএসসির কথা যদি আসি, যদি অনিয়ম হয়েই থাকে নির্বাচনের আগে, তাহলে এনএসসি কেন ফারুক আহমেদকে বাধা দেয়নি? নির্বাচনের আগে আসলে আবার সেই আমার তদন্ত প্রক্রিয়া যেতে হচ্ছে। আমি বললাম তো এটা ইটস এ ভেরি স্যাড স্টোরি। মানে আমার দীর্ঘ সাংবাদিকতাকে আমার এখানে যাওয়ারই কথা না, প্রথম কথা হলো এটা। এর আগে যখন জুলাই অভ্যুত্থানের পরে যখন সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশনে দায়িত্ব দেওয়ার কথা আলোচনা দ্বারা যখন খুঁজছিলেন, আমাকে বলা হয়েছিল একটা ফেডারেশনে যুক্ত হওয়ার জন্য। আমি বিনয়ের সঙ্গে রিফিউজ করছি, বিকজ আমি সাংবাদিক, আমি অন্য কোনো কাজের জন্য না।
এবার আসলে আমার কাছে মনে হয়েছে যে এই বিসিবি নির্বাচন নিয়ে যা হয় দ্যার হ্যাজ টু মানে একটা ফুল স্টপ দেয়া যে এটা যেন আর না হয়। সেজন্য আমরা কিন্তু তদন্ত শুধু না, আমি তদন্ত বারবার বলছি, এটা আসলে পর্যালোচনা, তার চেয়ে বেশি আমরা জোর দিয়েছি সুপারিশমালায়, যেটা সবচেয়ে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে মঙ্গলময় হবে এই সুপারিশমালাগুলো যদি কর্তৃপক্ষ, আমরা তো আর কেউ না, আমরা সুপারিশ করতে পারি, সুপারিশ যাদের ওই বাস্তবায়ন করার কথা তারা যেন বাস্তবায়ন করেন। এভাবে যদি বোর্ড ভাঙার কালচার বাংলাদেশ ক্রিকেটে চলতেই থাকে, আমরা দেখেছি গত 2 বছরের মধ্যে প্রথমে ফারুক আহমেদের বোর্ড ভাঙলো, বুলবুল আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এলেন এবং এরপরে এখন আবার তামিম নতুন অ্যাডহক কমিটি। এই বোর্ড ভাঙার কালচারটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু ক্ষতিকর? বাংলাদেশ ক্রিকেটের জন্য তো আমি বলবো যে কখনোই ভালো ছিল না। আপনি যদি শুরু থেকে একেবারে শুরুতে ফিরে যাই, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা আবার একটা দুটো পার্ট আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার এখানে সরকারি সহায়তা পৃষ্ঠপোষকতা আসে। যদি এটা পরোক্ষভাবে আসে তাতে কোনো সমস্যা নেই, আমি মনে করি রাজনীতির মাঠে রাজনীতি সবাই করবেন, কিন্তু সেটা যদি ফোর্সফুলি হয়, মানে ক্ষমতার দাপট দেখিয়ে হয়, সেটা ভালো লক্ষণ না। এটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। কবে হয়েছে আমাকে আপনি দিন তারিখ জিজ্ঞেস করবেন না, যেহেতু মাঝখানে আমি একটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। তো এটা মোটেও ভালো না। এবং বাংলাদেশ ক্রিকেট, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট অবস্থান কোথায়, আমরা র্যাঙ্কিং শুধু বলি, যদি ইমেজের কথা বলি, বাংলাদেশ ক্রিকেটের ইমেজ কিন্তু বৈশ্বিক অঙ্গনে খুব একটা ভালো না। যেটা যিনি অ্যাডহক কমিটির নতুন দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল প্রথম দিনই বলেছেন, তার প্রথম কাজ হলো ভাবমূর্তি ফিরিয়ে আনা। কঠিন, বিকজ আপনার ঘন ঘন এই পরিবর্তন কখনোই আপনার ভাবমূর্তি উজ্জ্বল করবে না। বাট ওই যে আমি বারবার বলি একটা কথা, যে আমার আগের দিনগুলো খারাপ গেছে, আমি ওখান থেকে শিক্ষা নিয়ে আমি যেন সামনে ভালো কিছু কাজ করি। মানে এটা খুব জরুরি। এটা উনি তামিম ইকবাল হন বা যিনি হন না কেন, মানে এটা ক্রিকেটের ব্যাপার, এটা কোনো ইন্ডিভিজুয়ালের ইস্যু না। কেউ যদি ইন্ডিভিজুয়াল ইস্যু হিসেবে নেয়, দেন আই এম সরি। এটা ক্রিকেট, এই ক্রিকেট সবার, এবং যিনি দায়িত্বে থাকবেন তার প্রধান দায়িত্ব হলো এনশিওর করা যে এই খেলাটা যেন মাঠে থাকে, খেলাটা যেন বোর্ডরুমে চলে না যায়, বোর্ডরুম থেকে আবার যেন কোর্টে না যায়। আপনি বললেন যে বাংলাদেশ ক্রিকেটের ইমেজ ইন্টারন্যাশনালি ভালো না। তো আমি যদি সেই ইন্টারন্যাশনাল লেভেলে যে জানতে চাই, আসলে এনএসসির যে সিদ্ধান্তটা আসলো, এই সিদ্ধান্তের কারণে 2023 সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছিল সেরকম কোনো কিছু আমরা ফেস করতে যাচ্ছি কিনা? মানে আপনি আইসিসি সম্পর্কে জানেন পুরোটা? আইসিসি হলো একটা ক্রিকেট কাউন্সিল, যারা আইসিসি তো সরকারি কোনো হস্তক্ষেপ থাকলে সেই জিনিসটাকে, আমি সেই পয়েন্টে আসছি, সেটা যদি সত্যি তারা আইসিসি মেনটেন করতো, পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্তত 10 বার সাসপেন্ড হতো। পাকিস্তানের সরকার বদল হয়, সঙ্গে সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট বদল হয়, বোর্ডে পরিবর্তন আসে। পাকিস্তানে এখন যিনি পিসিবি প্রধান, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি সরকারের মানে হস্তক্ষেপের উদাহরণ যদি হয় পৃথিবীতে, পাকিস্তান, বাংলাদেশ হয়তো সেকেন্ড। আর শ্রীলঙ্কায় ওদের ক্রীড়া নীতিমালাতেই আছে যে ক্রীড়া মন্ত্রণালয়ের একটা ক্ষমতা আছে। এবং আমি আসলে এখানে জানি না এখানে বলা ঠিক হবে কিনা, যে যাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার জন্যে নিষিদ্ধ হয়েছিল, তার আইসিসি বোর্ডরুমে একটা বিশাল প্রভাব আছে, রাইট? সো আইসিসি অ্যাকচুয়ালি তাকে ফেভার করেছিল যে শ্রীলঙ্কার সরকারকে একটু ব্যাকফুটে ফেলার জন্য। এই জায়গাটায় মানে আইসিসির কথা যেটা আমরা বলি, যেমন ফিফার কথা বললে বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তাদের একই গাইডলাইন আইসিসি মেনটেন করে, বাট আইসিসি সময়ে সময়ে বেন্ড ডাউন করে। আমি উদাহরণ দিলাম আপনাকে, শ্রীলঙ্কাকে এটা করেছিল একজন ব্যক্তি বিশেষের কারণে, যাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ইজ সো ভেরি পাওয়ারফুল, মানে ইনফ্লুয়েন্স আছে বোর্ডে। আর পাকিস্তানে আপনি কতজন প্রেসিডেন্ট, আপনি 10 বছর ঘেটে দেখেন কতজন তাদের প্রেসিডেন্ট বদল হয়েছে। আইসিসি কিচ্ছু করেনি, বিকজ পাকিস্তানেরও আইসিসি বোর্ডে একটা শক্তি আছে। এখন এরকমও একটা অভিযোগ আছে যে আমাদের নতুন অ্যাডহক কমিটির যিনি সভাপতি, তিনি আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটা তার যোগাযোগ আছে। এই কারণেই কি আইসিসির, আপনি যা যা বললেন সেগুলোর বাইরে যে আমি জিজ্ঞেস করছি, এই কারণেই কি আসলে আইসিসির কোনো সিদ্ধান্ত নেগেটিভ সিদ্ধান্ত? প্রথম কথা হলো, এটা একটা মানে আমি একজন দায়িত্বশীল ব্যক্তির সাবেক ফেসবুক পোস্টে দেখেছি, উনি নাম বলেননি, আমি ইঙ্গিতটা বুঝতে পেরেছি।
আমার কাছে এরকম কোনো তথ্য নেই, তো আমি এটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না। বাট আইসিসির কাছে যদি আপনার সাবেক বোর্ডের ইমপ্রেশনের কথা বলেন, 2026 বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, তখন আইসিসি সম্পর্কে বা ভারতীয় ক্রিকেট বোর্ড সম্পর্কে যে ধরনের মন্তব্য আমাদের দায়িত্বশীলরা করেছেন, সম্ভবত আমি এটা একদম গেস করে বলছি, বলা উচিত না, হাইপোথেটিক্যালি বলা উচিত না, হয়তো তাদের অবস্থানটা আইসিসিতে অত শক্তিশালী ছিল না। আপনার হয়তো মনে আছে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি প্রথম যখন আইসিসিকে জুম মিটিং করেছিলেন এই বিষয়টি নিয়ে, তিনি খুব হতাশ হয়েছিলেন যে আইসিসির মনোভাব দেখে। সো আপনি যদি কানেক্ট করেন, ডট মেলান, তাতে আমার মনে হয় যে আইসিসিতে আমিনুল ইসলামের আস্থার জায়গাটা হয়তো অত মজবুত নয়। আর আপনি যে মানে একটা আলোচনার প্রসঙ্গ বললেন, সেটা আমি ফেসবুকে দেখেছি। আমার কাছে মানে যদি কেউ উনি সরাসরি বলে থাকেন তাহলে হয়তো আমি উত্তর দিতে পারতাম, কেন আমাকে অযথা কাউকে আমি এর সঙ্গে জড়িয়ে তার সঙ্গে জড়িয়ে কথা বলতে চাই না। আবারও বলছি, আমিনুল ইসলামের আইসিসিতে অবস্থান একটু নড়বড়ে হয়ে থাকতে পারে, আমি শিওর না, আমি আইসিসিতে আমার কোনো যোগাযোগ নেই। ওই 2026 টি20 ওয়ার্ল্ড কাপের ওই সময়টায় যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই, হয়তো আইসিসি সেভাবে ভালোভাবে নেয়নি। ওখানে একটা ভোটও হয়েছিল, সেখানে বাংলাদেশ 2 ভোট পেয়েছিল, 14 ভোট বিপক্ষে গিয়েছিল। সো এই বিষয়গুলো কাজ করে থাকতে পারে। আর আপনারা, আমি আরেকটা কথা বলতে চাই আপনার দর্শকদের, যে আইসিসিকে নিয়ে আমরা যত ভয় দেখাই, ভয়ের কথা বলি, অত ভয়ের কিছু নেই। যেটা আইসিসি কিন্তু ফিফা বা অলিম্পিক কমিটির মতো একদম গো বাই বুকস তারা না। আমরা বলছি, সবসময় আমরা বলছি এবং আমরা চাই ক্রিকেট অথবা যে কোনো ফেডারেশন রাজনীতির ছত্রছায়ার বাইরে থাকবে, কিন্তু যখনই দেখি যে নতুন কোনো রাজনৈতিক দল আসছে, সেটা নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, ইন্টারিম হোক, কোনো না কোনোভাবে ক্রিকেট বোর্ড বা সব ফেডারেশনগুলো আসলে রাজনীতির ছত্রছায়ায় চলে যাচ্ছে। নতুন অ্যাডহক কমিটির কথা যদি আমি বলি, সেখানে 4 জন মন্ত্রীর পরিবারের সদস্যরা রয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সোজা কথা, রাজনীতির ছায়া সবসময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ছিল। মানুষ যত সমালোচনা করছে, অ্যাডহক কমিটি যেহেতু, আমি অত সমালোচনার পক্ষপাতী না। আবার আমি বরং চাই সমালোচনা হোক, যেটা আমি আরেক সবসময় বলি যে আপনি যখন সমালোচিত হবেন তখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যখন প্রশংসার ভেলায় ভাসতে থাকবেন, তখন আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যাবেন, কাজ করবেন না। আর বাংলাদেশের রাজনীতির প্রভাব কবে ছিল না? মানে অ্যাডহক কমিটি এর আগে 2টো, এটা নিয়ে 3 নম্বর হলো। আরও অদ্ভুত ব্যাপার কি জানেন, আমরা গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশে যে 3টা অ্যাডহক কমিটি ছিল, একটা হলো 2001-এ, একটা 2007-এ, 25-26 তো কেবল হলো, কমেন্ট করার সময় হয়নি। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কিত যারা আছেন প্রত্যেকে বলেন যে ওই 2টা বোর্ড সবচেয়ে কম বিতর্কিত কাজ করেছে, মানে কম বিতর্ক করেছে তারা। এখন আপনি কি তার মানে কি অ্যাডহক ভিত্তিতে চলবেন? এটা তো গণতান্ত্রিক চর্চা হলো না। যখনই গণতান্ত্রিক চর্চায় আমরা যাই, মানে খুব মানে লেম শোনায় যে আমি গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি প্রেস করছি অ্যাডহক কমিটিকে। আমি জানি না যে এই 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 পাজল এই জট থেকে আমরা কবে বেরোতে পারবো। বাট ওই যে বললাম, যদি আমার সদিচ্ছা থাকে, আমি যদি আমি সরকারের ক্রীড়া বিষয়ক দায়িত্বে আছি, বা সরকার প্রধান যদি চান এই ব্যাকলগ মানে আমাদের যে জটিলতা, এটা সমাধান করতে আসলেই 1 মিনিট লাগে। সদিচ্ছা হলো 1 মিনিটের ব্যাপার। জনাব সাইদ, যদিও আপনি বলেছেন যে আপনি তদন্ত নিয়ে কিছু বলতে চান না, তবুও আমি আপনার কাছে আরও একবার জানতে চাই তদন্ত নিয়েই, তদন্ত প্রসঙ্গে আমি জানতে চাই যে আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিশেষ সহকারী যিনি সাইফুল, তার ব্যাপারে আপনারা বিভিন্ন অভিযোগ পেয়েছেন। এই অভিযোগগুলোর সংশ্লিষ্টতা অথবা প্রমাণ আপনারা আসলে কোথায় পেয়েছেন, বা কিভাবে আসলে এই বিষয়গুলো সামনে এসেছে, যদি খোলাসা করতেন। উত্তর আগিয়ে দিয়েছি, নো কমেন্ট। যদি আপনারা যারা তদন্ত কমিটিতে ছিলেন তারাই যদি নো কমেন্ট বলেন, তাহলে আসলে দেশের মানুষের সামনে কি এই বিষয়গুলো নিয়ে আসবে? আমাদের কাজ ছিল বিষয়গুলো যাচাই করা এবং সেটা নির্ধারিত সময় এনএসসিতে জমা দেয়া, এবং এটার প্রকাশ করার দায়িত্ব এনএসসির। যাবতীয় খুঁটিনাটি যত কিছু আছে, এটার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, যখন আমাকে বলা হলো আপনি থাকবেন কিনা, আমার শর্ত ছিল একটা, আমাকে আমার মতো কাজ করতে দিতে হবে, আমাকে প্রেসক্রিপশন দিয়ে করা যাবে না কিছু। সো এবং আমি না, আমার সঙ্গে যে 4 জন অসাধারণ মানুষ, তাদেরকে আমি চিনতাম না আগে। ওনারা আমাদের প্রত্যেককে আমরা নিজেদের ক্রস চেক করেছি যে আমরা কোথাও ভুল করছি কিনা, আমরা কোনো ভুল করছি কিনা। আমরা শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করিনি, আমরা বারবার ক্রস চেক করেছি আমরা ভুল করছি কিনা, আমরা ভুল করবো না। আমরা
এমন একটা অবস্থায় আমরা আছি এখন জীবনের, আমাদের ভুল করার সুযোগ নেই, আমরা নিজেদের ক্ষমা করব না, এটুকুই। তদন্ত কমিটির সদস্য হিসেবে আপনি নিজে কোনো কিছু বলতে চাচ্ছেন না, নো কমেন্টস, কিন্তু যদি আমি তদন্ত কমিটির সদস্য হিসেবে আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন এনএসসির এই তদন্ত প্রতিবেদনের সবকিছু একদম খুঁটিনাটি সবকিছু ক্রিকেটের কল্যাণে দেশের সামনে আনা উচিত? আপনি তদন্ত করবেন আর রিপোর্ট প্রকাশ করবেন না, তা কি করে হয়? আমি সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করছি, আপনি তদন্ত করবেন কেন? বা আপনি আমার কাছ থেকে তদন্ত মানে একটা জিনিস জানতে চাইলেন, সুপারিশ চাইলেন, যদি সেগুলো আপনি আমলে না নেন, তাহলে আমাকে এই কদিন পরিশ্রম করালেন কেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।